কথা বলবো বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন নিয়ে। বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন হচ্ছে দুইটা ক্যান্ডেলের কম্বিনেশনে এমন একটা বেয়ারিশ প্যাটার্ন যা একটা আপট্রেন্ড মার্কেটের সমাপ্তি প্রকাশ করে। সমাপ্তি আগে আমরা আপট্রেন্ড মার্কেট তো বুঝি, কিন্তু আগে আমরা দেখি যে দুইটা ক্যান্ডেল কিরকম হবে। দুইটা ক্যান্ডেলের প্রথম ক্যান্ডেলটা বেয়ারিশ হতে পারে, বুলিশ হতে পারে, সেটা মারুবুজু হতে পারে, সেটা ডোজি হতে পারে, এটা হলো প্রথম ক্যান্ডেল। আর দ্বিতীয় ক্যান্ডেলটা অবশ্যই একটা বেয়ারিশ ক্যান্ডেল হবে, যে ক্যান্ডেলের বডি প্রথম ক্যান্ডেলের বডিটাকে পুরোপুরি এনগালফ বা গিলে খেয়ে ফেলবে বা কভার করে ফেলবে। এখানে আমরা দেখি যে এটা হচ্ছে দ্বিতীয় ক্যান্ডেল। দ্বিতীয় ক্যান্ডেলের এটা হচ্ছে হাইয়েস্ট প্রাইস এবং ওপেন প্রাইস, আর এটা হচ্ছে ক্লোজিং প্রাইস। এই ওপেন প্রাইস এবং ক্লোজিং প্রাইস এইটুকু মাঝখানে যে জায়গাটুকু এটা হচ্ছে বডি, অর্থাৎ আমরা এই জায়গা থেকে এই জায়গাটুকুকে বলতে পারি দ্বিতীয় ক্যান্ডেলের বডি। এই দ্বিতীয় ক্যান্ডেলের বডির দ্বারা যদি এই প্রথম ক্যান্ডেলটা পুরোপুরি এনগালফ হয়ে যায় বা পুরোপুরি যদি দ্বিতীয় ক্যান্ডেল দ্বারা দ্বিতীয় ক্যান্ডেলের বডির দ্বারা দ্বিতীয় ক্যান্ডেলটা যদি প্রথম ক্যান্ডেলটা যদি ঢেকে যায়, তাহলেই তাকে আমরা বলবো বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন। এখন প্রশ্ন হতে পারে যে আসলে কোনটুকু ঢাকবে, পুরো ক্যান্ডেলটা শ্যাডো সহ নাকি বডি সহ? শুধু বডি থাকলেই চলবে। দ্বিতীয় ক্যান্ডেলের বডি দিয়ে চিন্তা করবো, দ্বিতীয় ক্যান্ডেলের শুধু বডি নিয়ে থিঙ্কিং করবো। আর প্রথম ক্যান্ডেলের যদি শুধু পুরো পুরো ক্যান্ডেলটাকে যদি এনগালফ করে তাহলে এটা বেশি অ্যাকুরেট, আর যদি শুধু বডিকে এনগালফ করে তাহলে এটা কম অ্যাকুরেট। মানে দ্বিতীয় প্যাটার্নের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ক্যান্ডেলটা বেয়ারিশ, দ্বিতীয় ক্যান্ডেলটাও বেয়ারিশ। হ্যাঁ, প্রথম ক্যান্ডেলটা বেয়ারিশ হতে পারে, প্রথম ক্যান্ডেলটা বুলিশ হতে পারে, প্রথম ক্যান্ডেলটা ডোজি হতে পারে, এটা এমন হতে পারত যে জাস্ট একটা ডোজি, কিন্তু দ্বিতীয় ক্যান্ডেলটা এই ডোজিটাকে এনগালফ করে ফেলছে, এটা বডি, এখান থেকে এটুকু হচ্ছে বডি। সো এটাকে আমরা বলবো যে একটা বেয়ারিশ প্যাটার্ন, বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন। এখন এই ডোজি তো আসলে কোনো কালার হয় না, সেটা বুলিশ কালারও হয় না, বেয়ারিশ কালারও হয় না, এটা কথা না। এখন দেখা যায় যে এখানে একটা এরকম একটা ক্যান্ডেল হলো, যে এটা প্রথম ক্যান্ডেল, প্রথম ক্যান্ডেলের শেডোটা এতটুকু লম্বা। এখন দ্বিতীয় ক্যান্ডেলটা এটাকে এই বডি এনগালফ করলো, এইটার বডিকে এনগালফ করলো শুধু, কিন্তু শেডোটা কিন্তু অনেক বড়। তাহলে দেখা গেল যে এটা হচ্ছে প্রথম ক্যান্ডেল, প্রথম ক্যান্ডেলের এটা হচ্ছে লোয়ার শ্যাডো, এটা হচ্ছে আপার শ্যাডো, আর এটা হচ্ছে দ্বিতীয় ক্যান্ডেল। তাহলে এই দ্বিতীয় ক্যান্ডেলের শ্যাডো চিন্তা আমরা করবো না, দ্বিতীয় ক্যান্ডেলের শ্যাডো আছে না নেই তা নিয়ে আমরা ভাববো না, শুধুমাত্র দ্বিতীয় ক্যান্ডেলের বডি নিয়ে ভাববো। এই দ্বিতীয় ক্যান্ডেলের বডি এর ভিতরে শ্যাডো সহ আছে, সো এটা ঠিকই আছে। কিন্তু আমি আসতে চাচ্ছিলাম এরকম যে হ্যাঁ এইরকম, অর্থাৎ এই বডি এর ভিতরে বডিটুকু আছে, কিন্তু প্রথম ক্যান্ডেলের শ্যাডোটা, লোয়ার শ্যাডোটা কিন্তু দ্বিতীয় ক্যান্ডেলের বডি এর বাহিরে। সো এটাও কিন্তু একটা বুলিশ বেয়ারিশ এনগালফিং প্যাটার্নই হবে, কেননা প্রথম ক্যান্ডেলের বডিটাকে দ্বিতীয় ক্যান্ডেলের বডি দ্বারা এনগালফ হয়েছে বা কভার হয়েছে। এটা হচ্ছে
প্রথম ক্যান্ডেলের এটুকু হচ্ছে প্রথম ক্যান্ডেলের বডি, আর এটুকু হচ্ছে দ্বিতীয় ক্যান্ডেলের বডি। সো প্রথম ক্যান্ডেলের বডি এর ভিতরেই দ্বিতীয় ক্যান্ডেলের বডিটুকু আছে, এটা হলো প্রথম সত্য। কিন্তু অ্যাকুরেসির একটা ব্যাপার স্যাপার আছে। অ্যাকুরেসি কোনটা বেশি ভালো? অ্যাকুরেসি হলো যদি ভালো অ্যাকুরেসি হবে যদি এটা হলো এরকম, এটা এটা হচ্ছে লোয়ার শ্যাডো, এটা হচ্ছে আপার শ্যাডো, আর এটা হলো একটা দ্বিতীয় ক্যান্ডেল। দ্বিতীয় ক্যান্ডেলের বডি এর ভিতরে একেবারে পুরা প্রথম প্রথম পুরা ক্যান্ডেলটুকু আছে, একবারে শ্যাডো সহ সবটুকুই দ্বিতীয় ক্যান্ডেলের বডি এর ভিতরে আছে। এরকম যদি হয় তাহলে এটাকে আমরা একটু অ্যাকুরেসিটা বেশি ধরবো। আরো কিছু অ্যাকুরেসি আছে আমরা যা পরবর্তীতে বলবো, জাস্ট আমরা এখন বিয়ারিশ এনগালফিং প্যাটার্নটা বোঝার জন্য এটুকু বলতেছি। এখন দ্বিতীয় ক্যান্ডেলের শ্যাডো বললাম তো, দ্বিতীয় ক্যান্ডেলের শ্যাডো থাকতেও পারে, নাও থাকতে পারে, আরো লম্বা থাকতে পারে। দ্বিতীয় ক্যান্ডেলের শ্যাডোটা নিয়ে আমরা খুব একটা এখানে ভাববো না। এখন প্রশ্ন হতে পারে যে আসলে কখন মার্কেটে আমরা কি বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন দেখলেই সেল এন্ট্রি দিয়ে দেব? না, যদি আমরা দেখি যে একটা আপ ট্রেন্ড মার্কেটের, এটা একটা আপ ট্রেন্ড মার্কেট, আপ ট্রেন্ড মার্কেটের এইখানে একটা সাপোর্ট আছে, এটা একটা সাপোর্ট এরিয়া। এই সাপোর্ট এরিয়া এইখানে যদি একটা এটা একটা বুলিশ ক্যান্ডেল, নেক্সট এটা একটা বিয়ারিশ ক্যান্ডেল গঠন হয়েছে, তখন আমরা চিন্তা করবো যে হ্যাঁ, যেহেতু মার্কেটটা আপ ট্রেন্ডে ছিল, আপ ট্রেন্ডে থাকার পর উপরে একটা সাপোর্ট না সরি রেজিস্ট্যান্স লেভেল, এটা উপরে একটা রেজিস্ট্যান্স এরিয়া ছিল, এই রেজিস্ট্যান্স এরিয়া থাকার কারণে এইখানে যদি একটা বুলিশ বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট হয়ে থাকে, তখন আমরা সেলের একটা চিন্তা ভাবনা করব। এনগালফিং প্যাটার্ন দিয়ে আমরা যদি সেল এন্ট্রি দিতে চাই, তাহলে আমাদের প্রথমে একটা কন্ডিশন, সেই কন্ডিশনটা ফুলফিল, অনেকগুলো কন্ডিশন নিয়ে আমাদেরকে সেল এন্ট্রিটা দিতে হবে, বাট মেইন একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে মার্কেটকে গ্যাপ ডাউন দিয়ে মার্কেটটা পরবর্তী ক্যান্ডেলটা গ্যাপ ডাউন দিয়ে শুরু হবে। বাট তাহলে এখন গ্যাপ ডাউনটা আসলে কি? এন্ট্রি ক্যান্ডেল মাস্ট বি এ স্টার্ট ফ্রম গ্যাপ ডাউন ক্যান্ডেল। সো এখন আমাদেরকে বুঝতে হবে বা জানতে হবে যে গ্যাপ আপ এন্ড গ্যাপ ডাউন ব্যাপারটা কি। ধরি এটা একটা ক্যান্ডেল, এখন আমরা দেখবো আসলে গ্যাপ ডাউন এবং গ্যাপ আপ জিনিসটা কি, ব্যাপারটা আসলে কি, হোয়াট ইজ গ্যাপ আপ এন্ড গ্যাপ ডাউন। ধরি এটা একটা ক্যান্ডেল, এটা একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের এটা হচ্ছে ওপেন প্রাইস, এটা হচ্ছে ক্লোজিং প্রাইস, এই ক্যান্ডেলের এটা হচ্ছে ওপেন প্রাইস আর এটা হচ্ছে ক্লোজিং প্রাইস। এখন এই ক্যান্ডেলের পরে আরেকটা বুলিশ ক্যান্ডেল গঠন করলো, সেটা হচ্ছে এটা। আমি এখানে শ্যাডো গুলো দিচ্ছি না বোঝার জন্য, দিলাম একটা শ্যাডো দিলাম, সরি এটা একটা শ্যাডো, এটা 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 হচ্ছে শ্যাডো, এটা হচ্ছে ওপেন প্রাইস আর এটা হচ্ছে ক্লোজিং প্রাইস, এটা হচ্ছে হাইয়েস্ট প্রাইস। মার্কেট এখান থেকে ওপেন হয়ে এই পর্যন্ত উঠেছিল, উঠার পর মার্কেট আবার নিচে নেমে এইখানে এসে ক্লোজ হয়েছে। আবার ঠিক এই 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 এটার মধ্যেও এইখানে ওপেন প্রাইস, এইখানে প্রাইসটা ওপেন হয়ে নিচের দিকে গিয়েছিল, তারপর মার্কেট সোজা উপরের দিকে উঠে 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 এই পর্যন্ত গিয়েছে, গিয়ে তারপর আবার এইখানে এসে ক্লোজ হয়েছে। সো এটা হচ্ছে মার্কেটটার ক্লোজিং প্রাইস। তাহলে এই ওপেন প্রাইস আর ক্লোজিং প্রাইস এটুকু হচ্ছে বডি, এই বডির ভিতরে এই ক্যান্ডেলের বডিটা অবস্থিত।
ক্যান্ডেলটাই অবস্থিত। সো এইটুকুকে সবটুকুকে আমি বলতে পারি যে এটা একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন। আচ্ছা, এখন এই বুলিশ এনগালফিং আমি আসলে বোঝাচ্ছি যে এখন বোঝাবো আমরা গ্যাপ আপ কাকে বলে। এখন এই বুলিশ এনগালফিং প্যাটার্নের পরে সো এই যে ক্যান্ডেলটা হলো এইটুকু দুটো মিলে হচ্ছে বুলিশ এনগালফিং প্যাটার্ন, আর এটা হলো বুলিশ এনগালফিং প্যাটার্নের সেকেন্ড ক্যান্ডেল। এখন এই সেকেন্ড ক্যান্ডেলের এটা হচ্ছে ওপেন প্রাইস আর এটা হচ্ছে ক্লোজিং প্রাইস। এখন পরবর্তী ক্যান্ডেলটা যদি এই ক্লোজিং প্রাইসের উপরে ওপেন হয় তার মানে হচ্ছে মার্কেটটা গ্যাপ আপ হয়ে ওপেন হবে। সাপোজ এটা হচ্ছে ওপেন প্রাইস হয়ে তারপরে এইখানে মার্কেট ওপেন হয়ে এড়িয়ে গেল। এখন এদিকে যেতে গেল তার মানে হলো এই ক্যান্ডেলের এটা হচ্ছে ওপেন প্রাইস আর এটা হচ্ছে ক্লোজিং প্রাইস। তাহলে পরবর্তীতে আগের ক্যান্ডেলের এটা ছিল ওপেন প্রাইস আর এই ক্যান্ডেলের এটা হচ্ছে ওপেন প্রাইস, সরি এই ক্যান্ডেলের এটা হচ্ছে ক্লোজিং প্রাইস আর এই ক্যান্ডেলের এটা হচ্ছে ওপেন প্রাইস। একটা ক্যান্ডেল থেকে একটা ক্যান্ডেলের ওপেন প্রাইস ক্লোজিং প্রাইসের উপরে যদি পরের ক্যান্ডেলের ওপেন প্রাইস হয় তাহলে এই যে মাঝখানের যে দূরত্বটা, এই যে এতটুকু দূরত্ব, এই দূরত্বটুকু হলো গ্যাপ। এই যে দূরত্বটুকু এইটা হলো গ্যাপ আপ, অর্থাৎ এতটুকু মার্কেট গ্যাপ দিয়ে উপরে দিয়ে মার্কেট ওপেন হয়েছে, এটাকে আমরা বলবো গ্যাপ আপ মার্কেট। আমরা আরেকটু সহজ না আসলে ঘটনাটা এটাই, এটা একটা ক্যান্ডেল, এটা ওপেন প্রাইস আর এটা হচ্ছে ক্লোজিং প্রাইস। পরবর্তীতে ক্যান্ডেলটা এইখান থেকে ওপেন হইল, এটা হচ্ছে ওপেন প্রাইস এটা হচ্ছে ক্লোজিং প্রাইস। তাহলে এই ক্যান্ডেলের ওপেন প্রাইস যে এই ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস আর এই ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস আর এই ক্যান্ডেলের ওপেন প্রাইস, এই দুটোর মাঝখানে যে এই যে এখান থেকে যেটুকু দূরত্বটুকু, এই যে এই দূরত্বটুকু তৈরি হয়েছে, সো এই দূরত্বটুকুর কারণে আমরা বলতে পারি যে মার্কেটটা গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছে। একটা ক্যান্ডেল থেকে পরবর্তী ক্যান্ডেলটা গ্যাপ আপ দিয়ে শুরু হয়েছে। এখন প্রশ্ন হলো শেডো, হ্যাঁ শেডো যা ইচ্ছে তাই থাকতে পারে, শেডো এখানে এতটুকু লম্বা থাকতে পারে, এই শ্যাডোটা এখানে থাকতে পারে, এখানে শ্যাডো থাকতে পারে, এখানে শ্যাডো থাকতে পারে। গ্যাপ আপের বেলা শ্যাডো এখানে কোনো ইফেক্ট করবে না, গ্যাপ আপের বেলা আমরা শ্যাডো নিয়ে কোনো থিঙ্কিং করবো না। তাহলে এটাই হচ্ছে একটা গ্যাপ আপ মার্কেট, মানে একটা ক্যান্ডেল থেকে আরেকটা ক্যান্ডেল গ্যাপ আপ দিয়ে শুরু হলো। ঠিক এরকম ভাবেই আমরা গ্যাপ ডাউন ঠিক এরকমই, যে একটা মার্কেট এখানে ছিল, একটা মার্কেট এইখানে, পরবর্তীতে একটা মার্কেট এইখানে, তার পরবর্তীতে একটা মার্কেট এইখানে, তারপরে হচ্ছে এইখানে। এখন আমরা ধরতে পারি যে এটা একটা শ্যাডো, 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 এটা একটা শ্যাডো। আমি এই শ্যাডো নিয়ে থিঙ্কিং করবো না, জাস্ট আমি যদি দেখি যে এটুকু থেকে এটুকু, হ্যাঁ তাহলে এটা একটা গ্যাপ আপ দিয়ে শুরু হয়েছে। আবার এখান থেকে এটার ক্লোজিং প্রাইস আর এটা ওপেন প্রাইস, এটাও গ্যাপ ডাউন দিয়ে শুরু হচ্ছে, এটা হচ্ছে গ্যাপ ডাউন, মানে নিচের দিকে নামলে সেটাকে আমরা গ্যাপ ডাউন বলবো, আর উপরের দিক দিয়ে হলে সেটাকে আমরা গ্যাপ আপ বলবো। এটা হচ্ছে গ্যাপ ডাউন, এটা হচ্ছে গ্যাপ ডাউন। আর আগেরটা ছিল গ্যাপ আপ। এখন এই বিয়ারিশ ক্যান্ডেলের আমরা যখন বুলিশ ক্যান্ডেল বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন দিয়ে ট্রেড করব
তাহলে প্রথম শর্তই হচ্ছে আমাদের এন্ট্রি ক্যান্ডেলটা শুরু হতে হবে গ্যাপ ডাউন দিয়ে। এন্ট্রি ক্যান্ডেল মাস্ট গ্যাপ ডাউন দিয়ে হতে হবে। গ্যাপ ডাউন দিয়ে শুরু হতে হবে। কিরকম? এটা হচ্ছে এরকম যে এটা একটা ক্যান্ডেল, এটা একটা ক্যান্ডেল। সো এটা একটা বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল, বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল। এই বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেলের পরবর্তী ক্যান্ডেলটা যদি এইভাবে গ্যাপ ডাউন দিয়ে শুরু হয়, দ্যাট মিন্স যদি এইটার ক্লোজিং প্রাইসের সাথে এটার একটা মিনিমাম একটা ডিফারেন্স থাকে, এটার ক্লোজিং প্রাইস এবং এটার ওপেন প্রাইস, এইটুকু হচ্ছে গ্যাপ ডাউন। এইটুকু হচ্ছে আমরা বলবো গ্যাপ ডাউন। এটা হচ্ছে প্রথম একটা শর্ত, যে এই শর্তটা আমি একটা এন্ট্রি নিতে গেলে আমার এই শর্তটা ফুলফিল করতেই হবে। এরকম গ্যাপ ডাউন হলে আমরা এইখান থেকে এন্ট্রিটা নেব। এটা হচ্ছে আমাদের সেল এন্ট্রি পয়েন্ট, সেল এন্ট্রি পয়েন্ট, সেল এন্ট্রি পয়েন্ট। দ্যাট মিন্স আমরা ফ্রেশলি যদি আঁকি, এখন যদি এইখানে একটা ক্যান্ডেল হয় আমরা এন্ট্রি নিতে পারবো না। এখন ক্যান্ডেলটা যদি এরকম ভাবে হয় তখন আমি দেখবো যে গ্যাপ আপ হইতো কিনা। হ্যাঁ নাই, তাহলে সেটাও আমি নিতে পারবো না। মিনিমাম যদি এমনটি হইতো যে একটু নিচে, ইয়েস, এই এন্ট্রিটা আমরা এখান থেকে নিতে পারবো। সোজা কথা, আমরা এইখানে একটা অনেক সময় আমরা টেরাটোরের বেরি করে আমি সব স্টপ লস, সেল স্টপ বাই স্টপ খুব একটা বেশি দেই না। অনেকে এইখানে তারা একটা বাই স্টপ সেল স্টপ দিয়ে রাখতে পারে, অনেকেই দিয়ে রাখে। এগুলো আসলে নির্ভর করে যে সে কি ধরনের ট্রেডার। সেল স্টপ দিয়ে রাখা যেতে পারে, এটা হচ্ছে কিন্তু একটা কারণ, শুধুমাত্র একটা কারণের উপর বিশেষ করে আমরা বিয়ারিশ এনগালফিং এ এন্ট্রি নিব না। আরো কিছু কিছু কনফ্লুয়েন্স আমাদের দরকার আছে। এটা জাস্ট একটা কনফ্লুয়েন্সের কথা আমি বললাম, এটা একটা প্রধান শর্ত। এই শর্ত ফুলফিল না করলে আমরা কোনোভাবেই এন্ট্রি নিতে পারবো না। এখন দেখি 50 EMA এর মাধ্যমে বিয়ারিশ এনগালফিং এর মাধ্যমে আমরা কিভাবে ট্রেড করব। দেখি, এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট। এই ডাউন ট্রেন্ড মার্কেটের এখন 50 EMA এর নিচে আমাদের মার্কেটের অবস্থান, অর্থাৎ মার্কেটটা এখন ডাউন ট্রেন্ড চলছে। এখন এই ডাউন ট্রেন্ড মার্কেটেই আমরা এইখানে একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন পেয়েছি। এখন এই বুলিশ এনগালফিং প্যাটার্নের পরে আমরা এইখানে একটা গ্যাপ পেয়েছি, মার্কেটটা 50 EMA এর উপরে অবস্থান করেছে। সো আমরা যেহেতু এইখান থেকে একটা গ্যাপ আপ পেয়েছি এবং একটা ডাউন ট্রেন্ড মার্কেটের পরে একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন পেয়েছি এবং মার্কেটটা অলরেডি 50 EMA এর উপরে চলে গিয়েছে, সো আমরা এইখানে একটা বাই এন্ট্রি দিতে পারি। তারপর বাই এন্ট্রি দিলাম, দেওয়ার পর মার্কেটটা আবার ডাউনে গেল, আবার উপরের দিকে, আবার মার্কেটের মুভমেন্ট উপরের দিকে চলে গেল। উপরের দিকে যাওয়ার পর আমরা আবার এইখানে আমরা আরেকটা বুলিশ এনগালফিং পেয়েছি। এই বুলিশ এনগালফিং এর পরে আমরা এইখানে একটা গ্যাপ আপ দিয়ে আরেকটা
বুলিশ ক্যান্ডেল ওপেন হয়েছে, তো আমরা এইখানে একটা বাই দিতে পারি। এটা যতটুকু অ্যাকুরেসি হওয়ার কথা তার চেয়ে অনেক বেশি অ্যাকুরেসি হওয়ার কথা এটা। তো এইভাবে আমরা 50 EM এর মাধ্যমে বুলিশ এনগালফিং দ্বারা ট্রেড করতে পারি। তার পরবর্তীতে আমরা এইখানে দেখতে পারি এইখানে আরেকটা বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন হয়েছে। সো এইখানে বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন হয়েছে, কিন্তু আমরা কিন্তু সেল এন্ট্রি দিব না, কারণ এই মার্কেটটা 50 EMA এর উপরে অবস্থিত ফার্স্ট, যদিও আপট্রেন্ডের পরে বেয়ারিশ এনগালফিং গঠিত হয়েছে, তারপরে হচ্ছে পরের যে ক্যান্ডেল অর্থাৎ এন্ট্রি ক্যান্ডেলটা গ্যাপ ডাউন হয়ে যদি এইখানে হতো তাহলে আমরা এটা দিতে পারতাম। যেহেতু এটা এখানে না হয়ে উপরের দিকে আবার বুলিশ ক্যান্ডেলই গঠন করেছে, সো এখান থেকে আমরা আর নেওয়ার কোনো সুযোগ আমাদের নেই। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা বুলিশ বেয়ারিশ এনগালফিং ক্রিয়েট করেছে। এই বেয়ারিশ এনগালফিং এর পরে এখন যদি মার্কেট গ্যাপ ডাউন দিয়ে এইখানে একটা ক্যান্ডেল ক্রিয়েট করে, সেটা 50 EMA এর নিচে আপট্রেন্ড মার্কেটের পরে, আপট্রেন্ড একটা মার্কেট এভাবে হয়েছে, হওয়ার পরে এটা এখানে যদি ক্রিয়েট হয় তখন আমরা এখান থেকে একটা সেল এন্ট্রি দিব। দেখি, হ্যাঁ ইয়েস, এইখানে গ্যাপ ডাউন দিয়ে মার্কেট ওপেন হয়েছে। সো আমরা এইখানে একটা এন্ট্রি সেল এন্ট্রি নিব। তাহলে এইখানে আমরা এন্ট্রিটা নিব, কেন নিব? কারণ যদি এখন মার্কেটটা নিচের দিক থেকে এইখান থেকে কোনো ক্যান্ডেল ক্রিয়েট হয় তাহলে আমরা এই গ্যাপ ডাউন টুকুর কারণে আমরা এখানে নিব। কারণ প্রথমত এই মার্কেটটা একটা আপট্রেন্ড মার্কেট, আপট্রেন্ড মার্কেটের পর আমরা এইখানে একটা বুলি বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন পেয়েছি, এখানে গ্যাপ ডাউন দিয়ে মার্কেটটা ওপেন হয়েছে। সো আমরা এইখানে একটা সেল এন্ট্রি নেব, এইখানে আমরা একটা, তাহলে এইখানে আমরা একটা কিনবো, একটা সেল এন্ট্রি নেব। তারপরে নেওয়ার পর আশা করি আমাদের মার্কেটটা এভাবে নিচে নামার কথা। সো এখন আমরা স্টপ লসটা কোথায় দেবো? আমরা স্টপ লসটা দেবো এনগালফিং প্যাটার্নের, এনগালফিং এর সেকেন্ড যে ক্যান্ডেলটা আছে, সেকেন্ড ক্যান্ডেলে যদি শ্যাডোটা, যদি আমরা এখানে শ্যাডোটা দেখাইনি, যদি শ্যাডোটা যদি এটা হয়ে থাকে তাহলে এই শ্যাডোর 2-3 পিপস উপরে আমরা এখানে এসে দেব। এটাই হচ্ছে আমাদের মুভিং অ্যাভারেজের মাধ্যমে আমরা এনগালফিং প্যাটার্ন, বেয়ারিশ বা বুলিশ এনগালফিং প্যাটার্ন কিভাবে ট্রেড করব। এখন আমরা দেখি লাইভ মার্কেটে কিছু বেয়ারিশ এনগালফিং প্যাটার্নের উদাহরণ। এটা একটা আপট্রেন্ড মার্কেট, এই আপট্রেন্ড মার্কেটের এইখানে আমরা একটা বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন পেয়েছি। এটা ফার্স্ট ক্যান্ডেল আর এটা হচ্ছে সেকেন্ড ক্যান্ডেল, এই দুটো মিলে একটা বেয়ারিশ ক্যান্ডেল হয়েছে। সো আমরা এইখানে একটা সেল এন্ট্রি দিতে পারি, কারণ সেল দেওয়ার কারণটা হচ্ছে এই যে এটা একটা আপট্রেন্ড মার্কেট, আপট্রেন্ডের মার্কেটের এইখানে বেয়ারিশ এনগালফিংটা গঠিত হয়েছে। এই বেয়ারিশ এনগালফিং এর সেকেন্ড ক্যান্ডেলটা যখন ওভারটেক করে নিচে যাবে তখন সেখানে আমরা একটা এন্ট্রি দিতে পারি, সেল এন্ট্রি দিতে পারি। ঠিক অনুরূপভাবে আমরা এটাকেও একটা বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন বলতে পারি। পার্সোনালি এইখানে আমি এন্ট্রিটা নিব না, কারণটা হচ্ছে এটা কোনো আপট্রেন্ডের পরে গঠিত হয়নি, এটা ছোট্ট একটা আপট্রেন্ড, এটা একটা অনেক ছোট একটা আপট্রেন্ড। এটার চেয়ে বড় কারণ হচ্ছে
যে এই যে বিয়ারিশ এনগালফিং প্যাটার্নটা গঠিত হয়েছে, দ্বিতীয় ক্যান্ডেলটা কম্পারেটিভলি প্রথম ক্যান্ডেলের চেয়ে অনেক বড়, আর অনেক বড় হওয়ার কারণে আমার মুভমেন্টটা এখানেই শেষ হয়ে গেছে। কিন্তু যদি এরকম হতো যে এটা এখানে আর পরবর্তীতে সেকেন্ড ক্যান্ডেলটা এতটুকু হয়েছে, তাহলে আমি হয়তো এই জায়গাতে এন্ট্রিটা নিতে পারতাম। কিন্তু এটা তো মুভমেন্ট অনেক হয়ে গিয়েছে, অর্থাৎ আমি ট্রিগার ক্যান্ডেল বা পরবর্তী ক্যান্ডেলটা সেকেন্ড ক্যান্ডেলটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে ওইখানকার মুভমেন্টটাই শেষ। সো এখানে আমার এন্ট্রি নেওয়ার কোনো মানেই হয় না। আচ্ছা, তারপর আমরা দেখতে পারি যে এটা একটা আপ ট্রেন্ড মার্কেট। আপ ট্রেন্ড মার্কেটের এইখানে দুটো ক্যান্ডেল হয়েছে, এইখানে দুটো ক্যান্ডেল হয়েছে, এইটাও বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন। এইখান থেকে আমরা একটা এন্ট্রি এইখানে নিতে পারি। তারপর আমরা এইটাকে কিন্তু কখনো বিয়ারিশ এনগালফিং বলতে পারবো না, কেননা এটা বিয়ারিশ এনগালফিং সিস্টেমে পড়েনি। এটা এই ক্যান্ডেলটা অনেক বড়, প্রথম ক্যান্ডেলটা অনেক বড়। তার পরবর্তীতে আমরা আরো কিছু উদাহরণ দেখি, যেমন এটা একটা আপট্রেন্ড মার্কেট। আপট্রেন্ড মার্কেটের আমরা যদি সাপোর্ট রেজিস্ট্যান্সের থিঙ্কিং করি, তাহলে দেখা গেল যে এটা হয়তো একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সের কাছাকাছি আমরা এইটাকে আমরা একটা বিয়ারিশ এনগালফিং ধরতে পারি। বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন ধরলে আমরা এইখানে একটা সেল এন্ট্রি করতে পারি। ঠিক সেরকম ভাবেই যে এটা একটা আপট্রেন্ড মার্কেট। আপট্রেন্ড মার্কেটের এইটাকে আমরা একটা বিয়ারিশ এনগালফিং বলতে পারি। আরো কিছু কিছু বিয়ারিশ এনগালফিং আমরা এই দুটাকে বলতে পারি, যে এই দুটা মিলে একটা বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন। এটা একটা আপট্রেন্ড মার্কেট। এই আপট্রেন্ড মার্কেটের পরবর্তীতে এটা একটা বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন। সো আমরা এইখানে একটা সেলের থিঙ্কিং করতে পারি। এটা একটা আপট্রেন্ড মার্কেট। আপট্রেন্ড মার্কেটের এইখানে একটা, এই দুটো মিলে একটা বিয়ারিশ এনগালফিং হয়েছে। সো আমরা এইখানে একটা সেল থিঙ্কিং করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে এইখানে কি এটা আমরা নিব, যে এইখানে একটা বিয়ারিশ এনগালফিং গঠিত হয়েছে, আমরা কি এইখানে এন্ট্রিটা নিব? হ্যাঁ, নিতে পারি। যদি আমি এখানে, যদি এখানে একটা মার্কেটটা আমার, এটা কিন্তু একটা ডাউন ট্রেন্ড মার্কেটের পরে, এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেটের পরে, ডাউন ট্রেন্ড মার্কেটের পরে বিয়ারিশ এনগালফিং প্যাটার্নটা ক্রিয়েট হয়েছে। এখন ডাউন ট্রেন্ড মার্কেটের পরে বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট হলে আমি তো ওটার সাথে সাথে নিব না। কিন্তু যদি দেখি যে এটা আমার সাপোর্ট পরবর্তী একটা কি বলে ওটাকে ভেরিফাইড একটা সাপোর্টকে ব্রেক ডাউন করেছে, যাকে আমরা বলতে পারি যে হ্যাঁ ভালো একটা সাপোর্ট ছিল, এটা একটা সাপোর্ট ছিল, এই সাপোর্টকে সে ব্রেক করেছে, তাহলে ব্রেকডাউন করলে সেখানে আমরা নিতে পারি। বা আরো দু একটা কনফ্লুয়েন্স যদি পাই,
তখন এখানে আমরা নিতে পারি। তবে সাধারণত ডাউন ট্রেন্ড মার্কেটের পরে বুলিশ বা বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন হলে এটা এন্ট্রি না নেওয়াই ভালো। আমি পার্সোনালি নিই না। তারপর এটা একটা আপডেট মার্কেট। আপডেট মার্কেটের পরবর্তীতে এই দুইটা মিলে একটা বিয়ারিশ ক্যান্ডেল গঠন করেছে। সো আমরা এইখান থেকে একটা সেল এন্ট্রি নিতে পারি। এইভাবে আমরা বিয়ারিশ এনগালফিং প্যাটার্নের সাহায্যে আমরা এন্ট্রি নিয়ে থাকি। তাহলে এন্ট্রি নেওয়ার সময় আমাদেরকে চিন্তা করতে হবে যে প্রথমেই দেখতে হবে যেটা আপ ট্রেন্ড মার্কেটের পরে বিয়ারিশ এনগালফিংটা ক্রিয়েট হতে হবে। এটা হচ্ছে নাম্বার 1। দ্বিতীয়ত হচ্ছে এটা একটা রেজিস্ট্যান্স লেভেলের সাথে এটা ক্রিয়েট হতে হবে, অথবা সাপোর্ট থেকে ব্রেকডাউনটা কনফার্ম করার জন্য এই বিয়ারিশ এনগালফিংটা ব্যবহার করা যেতে পারে। সেই সাথে আমরা ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে 200 মুভিং এভারেজ বা 100, 200 বা 50 মুভিং এভারেজ ইউজ করতে পারি। আমরা ট্রেন্ড লাইনের সাপোর্টকে ব্যবহার করতে পারি। ট্রেন্ড লাইন চ্যানেলের আপার চ্যানেলকে রেজিস্ট্যান্স হিসাবে ধরে আমরা এন্ট্রিগুলো নিতে পারি। বিয়ারিশ এনগালফিং সম্পর্কে আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।